র্যাবের ভয়ঙ্কর অভিযানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের স্ত্রী বেগম সারানাজ কমলিকার বাসা থেকে ৯৪৮ কোটি টাকা হাতে নাতে উদ্ধার করল র্যাব সদস্যরা। ফেঁসে গেলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। গোপন সূত্রের ভিত্তিতে তল্লাশি করা হয় বেগম সারানাজ কমলিকার বাসায়। আন্তর্জাতিক আদালতের রায়ে সেনাপ্রধানকে গ্রেফতারের নির্দেশ। তারেক রহমানের হুঁশিয়ারি, সেনাপ্রধানের ঢাকার বাসা থেকে তার স্ত্রী বেগম সারানাজ কমলিকাকে আটক করেছে র্যাব সদস্যরা। আটকের পর সেনাপ্রধান বলছেন তার স্ত্রীকে ফাঁসিয়েছেন তারেক জিয়া এবং ডাক্তার ইউনুস। সর্বশেষ জানিয়ে দিব, আওয়ামী লীগের সব নেতারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে ঢাকার রাস্তা দখলে নিচ্ছে এবং বাংলাদেশের প্রত্যেকটা স্থানে আওয়ামী লীগের ঝাঁটিকা মিছিল। সেনাপ্রধানকে হয়রানির কারণে আওয়ামী লীগ রাজপথে নেমে পড়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ঢাকার বাসা থেকে তার স্ত্রীকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেনাপ্রধান জানিয়েছেন তার ঢাকার বাসায় টাকার বস্তা রেখে তার স্ত্রীকে ফাঁসিয়ে র্যাব সদস্যরা তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে। রাত 10টা থেকে হরতালের ডাক আওয়ামী লীগ নেতাকর্মীদের। সেনাপ্রধানকে হয়রানি করলে ইউনুস ও তারেক রহমানের চামড়া তুলে নিব আমরা স্লোগান আওয়ামী লীগ নেতাকর্মীদের। সন্ধ্যা থেকেই সেনাপ্রধানের ঢাকার বাসভবন ঘিরে রেখেছিল আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে কিছু সেনা অফিসারের ফোন আসে সেনাপ্রধানের স্ত্রী বেগম সারানাজ কমলিকাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু র্যাব এবং পুলিশ সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেয়া এক নজিরবিহীন ঘটনা ঘটছে। ঢাকায় সেনাপ্রধানের স্ত্রীর ব্যক্তিগত বাড়িতে ভয়ঙ্কর র্যাব অভিযান চালানো হয়, আর সেই অভিযানে হাতে নাতে উদ্ধার হয় প্রায় ৯৪৮ কোটি টাকা এবং স্বর্ণালংকার। পুরো জাতি এখন হতবাক। সেনাপ্রধানকে ঘিরে যতটা গোপন তৎপরতা চলছিল তার সবই যেন হঠাৎ আলোতে উঠে এসেছে। র্যাব এবং পুলিশের ভয়ঙ্কর অভিযানের মাধ্যমে রাতে ঢাকার বাসায় অবস্থিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের স্ত্রীর বিলাসবহুল বাড়িতে হানা দেয় র্যাব সদস্যরা, আর সেখান থেকে চমকে যাওয়ার মতো তথ্য ও বিপুল অর্থ উদ্ধার হয়েছে। র্যাব সদস্যরা জানিয়েছে অভিযান শুরুর আগে গোয়েন্দা নজরদারির আওতায় ছিল পুরো বাড়ি এবং সন্দেহজনক লেনদেন ও অর্থ পাচারের গোপন তথ্য হাতে আসার পরই অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় র্যাব কর্তৃপক্ষ। রাতে প্রায় ৬০০ র্যাব সদস্য এবং ২০০ পুলিশ ওই বাড়িটি ঘিরে ফেলে। আশেপাশে বিদ্যুৎ লাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়ে শুরু হয় চিরুনি অভিযান। অভিযানের নেতৃত্ব দেন র্যাব প্রধান AKM শহীদুর রহমান স্বয়ং এবং ডাক্তার ইউনুস। তার কঠোর নির্দেশ ছিল সেনাপ্রধানের বাসায় আওয়ামী লীগের কিছু নথিপত্র আছে, যে কোনো মূল্যে সব অবৈধ সম্পদ ও নথিপত্র উদ্ধার করতে হবে। রাত ৮টা থেকে রাত 12টা পর্যন্ত চলে তল্লাশি। বাড়ির প্রতি কক্ষ, সেফ, এমনকি শৌচাগার পর্যন্ত তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে গোপন রুমের ভেতরে রাখা ৬টি ইস্পাতের সিন্দুক ভেঙে ফেলে র্যাব সদস্যরা। বের করা হয় বাক্সের পর বাক্স ভরা নগদ টাকা। টাকার বান্ডেল সাজানো ছিল সিন্দুক ভর্তি। বাংলাদেশি ৫০০ ও ১০০০ টাকার নোটে ঠাসা মোট ৯৪৮ কোটি টাকা উদ্ধার করে সেনাবাহিনী। টাকা গুনতে গিয়ে র্যাব সদস্যরা নিজেরাই থমকে যান। শুধু তাই নয়, উদ্ধার করা হয় বাংলাদেশি টাকার পাশাপাশি মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড ও সৌদি রিয়াল। একটানা কয়েক ঘন্টা গণনা শেষে হিসেব দাঁড়ায় প্রায় ৯৪৮ কোটি টাকা। এ যেন এক পরিবারের লোভের ভয়ঙ্কর চিত্র, যা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেনাপ্রধানের স্ত্রী বেগম সারানাজ কমলিকা প্রথমে সব অস্বীকার করেন, কিন্তু র্যাবের কঠিন হুমকির মুখে তিনি ভেঙে পড়েন। কিন্তু র্যাব কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অর্থের হিসেব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেই দিতে হবে। সেনা সদস্যরা অনেকেই এর সঙ্গে জড়িত বলে দাবি করেন ডাক্তার ইউনুস। সেনাবাহিনীর সদস্যদের ভিতরে আলোচনা শুরু হয়েছে, একজন সেনাপ্রধান হয়ে এত টাকা কোথা থেকে পেল। আবার অফিসাররা বলছেন স্যারের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে বাংলাদেশ সরকারের। AKM শহীদুর রহমান বলেন তার আরও যত বাসা আছে সেখানেও তল্লাশি করা হবে। বাংলাদেশে যাদের বাড়িতে কালো টাকা আছে তাদের ধরে আটক করা হোক। রাজনৈতিক অঙ্গনে একের পর এক সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে সেনাপ্রধানকে বহিষ্কার করা হলো। ডাক্তার ইউনুস এবং রাষ্ট্রপতির হুমকির মুখে সেনাপ্রধান পদত্যাগ করেছেন। যে কোনো সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে গ্রেফতার করা হতে পারে। আন্তর্জাতিক আদালতের রায়ে ওয়াকারুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ। এই ঘোষণার সাথে সাথে রাজধানীর বিভিন্ন স্থানে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। আওয়ামী লীগ নেতারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে ঢাকার রাস্তা দখলে নিয়ে নিলেন। আওয়ামী লীগ নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে সেনাপ্রধানের স্ত্রীকে ছেড়ে না দিলে ডাক্তার ইউনুসের চামড়া তুলে নিব আমরা। ওয়াকারুজ্জামান র্যাব সদস্যদের সাথে অনেক সময় কথা কাটাকাটি করেন। এক পর্যায়ে সেনাপ্রধান হুঙ্কার দেন র্যাব প্রধানকে। সেনাপ্রধানের অপকর্ম ফাঁস হওয়ার পর হঠাৎ করে সেনাপ্রধান সেনানিবাস থেকে বের হয়ে চলে আসেন। এই অভিযানের মূল হোতা তারেক জিয়া। সেনাপ্রধান তারেক জিয়াকে হুমকি দেন এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে বিএনপি। ভোরের আলো ফোটার আগে চারপাশে মানুষের ঢল নামে। শত শত কৌতূহলী মানুষ ভিড় জমায় বেগম সারানাজ কমলিকার বাড়ির সামনে। হাজারো মানুষ লিখছেন সেনাপ্রধানের স্ত্রী মতো ব্যক্তি যদি দুর্নীতির এমন গভীরে ডুবে থাকেন তবে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে। অনেকে ক্ষোভ প্রকাশ করে পুলিশ, র্যাব এলাকা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয় যেন কোনোভাবেই ভিতরের তথ্য বাইরে না ফাঁস হয়।
রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে এই ঘটনার পর। বিশ্লেষকরা বলছেন, এই অভিযানের মাধ্যমে ওয়াকারুজ্জামানের ভিতরের কালো মুখ উন্মোচিত হলো। এত বিপুল অঙ্কের নগদ অর্থ সেনাপ্রধানের বাড়িতে পাওয়া মানে গোটা সেনা সদস্যদের অর্থনৈতিক দুর্নীতির চিত্র এখন প্রকাশ্যে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে বলেছিলেন, দুর্নীতি দমনে কারো ক্রোধে রেহাই দেওয়া হবে না। এবার তার স্ত্রীর বাড়িতে র্যাব অভিযান চালিয়ে দুর্নীতির টাকা উদ্ধার করলো। তিনি সেই প্রতিশ্রুতির এবার তার স্ত্রীর বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন? যত বড় অন্যদিকে ডাক্তার ইউনুস অভিযানের বিষয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেছেন, দেশে দুর্নীতিবাজদের কোনো স্থান হবে না, র্যাব সদস্যরা সঠিক দিকেই এগোচ্ছে। তার এই বক্তব্যে পরিষ্কার বার্তা মিলেছে, দুর্নীতির কালো টাকা দমনে কোনো ছাড় দেওয়া হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তীব্র আলোচনা। ফেসবুক, টুইটার, ইউটিউব জুড়ে ভেসে যাচ্ছে নানা ভিডিও ও মন্তব্য। অভিযানের পর র্যাব প্রধান AKM শহীদুর রহমান সাংবাদিকদের জানান, এটি কেবল শুরু। দেশকে দুর্নীতিমুক্ত করতে আমরা যে কোনো পর্যায়ের অভিযান চালাতে প্রস্তুত। তার এই বার্তার জন্য গোটা রাজনৈতিক অঙ্গনের জন্য এক কঠিন সতর্কবার্তা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা নিঃসন্দেহে এক কালো অধ্যায়। সেনাপ্রধানের স্ত্রীর বাড়ি থেকে 948 কোটি টাকা উদ্ধার মানে রাষ্ট্রীয় শীর্ষ আসন ও দুর্নীতির দুষ্টু চক্রে নিমজ্জিত। তবে একই সঙ্গে এই অভিযান জাতিকে নতুন এক আশার আলো দেখিয়েছে। যত বড় ক্ষমতাবানই হোক, আইনের চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। আজকের এই ঘটনা প্রমাণ করে দিয়েছে, দুর্নীতির শিকড় যত গভীরই হোক, র্যাব সদস্যরা চাইলে তা উপড়ে ফেলতে পারে। এখন প্রশ্ন শুধু একটাই, এই পথ ধরে কি সত্যিকারের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে? জনগণ এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপ কি হবে। সেনা সদস্যদের অন্য কারো বাসায় কি একইভাবে অভিযান চালানো হবে? দর্শক, এতক্ষণ সংবাদটি শোনার জন্য ধন্যবাদ। ডক্টর ইউনুস সরকার ক্ষমতা থেকে বিদায় নিয়েছে, কিন্তু যাওয়ার আগে ভারতের বুকে এমন এক কাঁটা বিধিয়ে দিয়ে গেছে যা নিয়ে এখন তোলপাড় মোদী সরকারের অন্দরমহলে। শেখ হাসিনা পতনের পর অন্তর্বর্তী সরকার যে উদ্যোগটি নিয়েছিল, নতুন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ভারত ভেবেছিল সেই প্রজেক্ট বুঝি এবার বন্ধ হবে। কিন্তু না, লালমনিরহাটের সেই পরিত্যক্ত বিমান ঘাঁটি নিয়ে আবারও শুরু হয়েছে নতুন নাটক। দিল্লির দাদাগিরি আর লাল চোখ উপেক্ষা করে ডক্টর ইউনুস সরকার যে কাজ শুরু করেছিল, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কি সেটা শেষ করার সাহস দেখাতে পারবে, নাকি গদির মায়ায় আবারও সেই পুরনো তোষণ নীতিতে ফিরে যাবে বাংলাদেশ? লালমনিরহাট লারবেজ নিয়ে ভারত ও বাংলাদেশের নতুন সরকারের এই স্নায়ুযুদ্ধ কোন দিকে মোড় নিচ্ছে? পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনার গুঞ্জন আর চিকেন নেক করিডর নিয়ে দিল্লির ঘুম হারাম হওয়ার আসল কারণ কি, জানাবো আজকের এই এক্সক্লুসিভ বিশ্লেষণে। 5ই আগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশের রাজনীতিতে ঝড়ের বেগে অনেক কিছু বদলে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার খুব অল্প সময়ের জন্য ক্ষমতায় থাকলেও তারা উত্তর জনপদের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে লালমনিরহাট বিমানবন্দর চালুর যে উদ্যোগ নিয়েছিল, তা ছিল এক কথায় ঐতিহাসিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই বিমান ঘাঁটিটি দীর্ঘকাল অবহেলায় পড়েছিল, কিন্তু ডক্টর ইউনুসের সরকার ক্ষমতা নেয়ার পরপরই ঘোষণা দিয়েছিল এটি আবার সচল হবে। কাজও এগিয়েছিল অনেকটা। এখন ক্ষমতায় নতুন সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ চলছে। আর ঠিক এই মুহূর্তে ভারতের কূটনৈতিক পাড়ায় শুরু হয়েছে তীব্র গুঞ্জন। মোদী সরকার আশা করেছিল ডক্টর ইউনুস সরে যাওয়ার পর হয়তো লালমনিরহাট প্রজেক্ট ফাইলবন্দি হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো রাষ্ট্রযন্ত্রের এই মেগা প্রজেক্ট চাইলেই হুট করে বন্ধ করা যায় না। বরং বর্তমান সরকার যদি এই প্রজেক্ট এগিয়ে নেয়, তবে তা হবে ভারতের জন্য বড় এক চপেটাঘাত। কেন ভারত এই বিমানবন্দর নিয়ে এত ভীত? কেন তারা চায় না লালমনিরহাটে কোনো ফাইটার জেট বা কার্গো বিমান নামক? ম্যাপের দিকে তাকালে দেখবেন ভারতের ভয়ের আসল কারণটা কোথায়। এই বিমানবন্দরটি ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডরের একদম কাছে অবস্থিত। চিকেন নেক হলো ভারতের গলার সেই সরুনালী, যা মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য বা 7 সিস্টার্সকে যুক্ত করে রেখেছে। সমরবিদরা বলেন, যুদ্ধের সময় এই চিকেন নেক যদি একবার বিচ্ছিন্ন করে দেওয়া যায়, তবে ভারতের হাত থেকে তাদের 7টি রাজ্য ফসকে যাবে। আর ঠিক এই চিকেন নেকের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটি। অন্তর্বর্তী সরকারের আমলেই এই বিমান ঘাঁটির কাজ অবিশ্বাস্য দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হয়েছিল। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তখন নিজে এই এয়ারবেস পরিদর্শন করেছিলেন। শুধু পরিদর্শন নয়, সেখানে যুদ্ধবিমান ও হেলিকপ্টার রাখার জন্য বিশাল হ্যাঙ্গার তৈরির কাজও সেই সময়েই শেষ হয়েছে। বিডি মিলিটারি সূত্রে জানা গেছে, 1166 একর জমির উপর অবস্থিত এই ঘাঁটিতে যে নতুন হ্যাঙ্গারটি তৈরি করা হয়েছে, তা মিডিয়াম লিফটের এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং ড্রোন বা ইউএভি রক্ষণাবেক্ষণের জন্য পুরোপুরি প্রস্তুত। রানওয়ে, ট্যাক্সিওয়ে এবং অন্যান্য অবকাঠামো সংস্কারের জন্য গঠন করা হয়েছিল বিশেষ কারিগরি কমিটি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবি চকেটের টেকনিক্যাল টিম সরজমিনে পরিদর্শন করে যাত্রী টার্মিনাল, ফায়ার স্টেশন এবং কন্ট্রোল টাওয়ারের জন্য জায়গাও চিহ্নিত করে রেখে গেছে। অর্থাৎ ডক্টর ইউনুস সরকার মাঠ গুছিয়ে দিয়ে গেছেন। এখন বল বর্তমান বিএনপি সরকারের কোর্টে। তারা কি গোল দেবে নাকি ভারতের চাপে বল ছেড়ে দেবে? বাংলাদেশ যখন লালমনিরহাট বিমানবন্দর সচল করার তোড়জোড় শুরু করেছিল, ভারত তখন পাল্টা ব্যবস্থা হিসেবে তাদের ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরে পরিত্যক্ত একটি বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করে দেয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির রিপোর্ট বলছে,
বলছে ভারত ধারণা করছে বাংলাদেশ হয়তো এই ঘাঁটিতে চীন বা পাকিস্তানের যুদ্ধবিমান মোতায়েন করতে পারে। সম্প্রতি আন্তর্জাতিক মহলে গুঞ্জন উঠেছে যে বাংলাদেশ পাকিস্তান থেকে JF-7 থান্ডার যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে। হালকা ওজনের এই যুদ্ধবিমানটি অত্যন্ত ক্ষিপ্র এবং আধুনিক। 2024 সালের মে মাসে এ ধরনের বিমান দিয়েই পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে দেখা গিয়েছিল। এখন যদি বর্তমান সরকার সত্যি পাকিস্তান বা চীন থেকে এ ধরনের যুদ্ধবিমান কেনে এবং তা লালমনিরহাটির এই ঘাঁটিতে মোতায়েন করে, তবে ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল তো সরাসরি বলে দিয়েছেন বাংলাদেশের এমন পদক্ষেপে তাদের জাতীয় নিরাপত্তায় প্রভাব পড়তে পারে এবং তারা পরিস্থিতির উপর গভীর নজর রাখছেন। এখন প্রশ্ন হলো, নতুন সরকার কি ভারতের এই গভীর নজর বা হুমকিতে পাত্তা দেবে? অতীতের বিএনপি সরকারের ইতিহাস এবং বর্তমান প্রেক্ষাপট যদি আমরা বিশ্লেষণ করি, তবে দেখা যায় বিএনপির রাজনীতিতে ভারত বিরোধিতা বা জাতীয়তাবাদী চেতনার একটা বৈশিষ্ট্য রয়েছে। তারেক রহমান ক্ষমতায় আসার পর জনগণের প্রত্যাশা আকাশচুম্বী। মানুষ দেখতে চায় শেখ হাসিনার আমলে ভারতের কাছে যে নতজানু পররাষ্ট্র নীতি ছিল সেখান থেকে বাংলাদেশ বেরিয়ে আসছে কিনা। লালমনিরহাট বিমানবন্দর চালু রাখা বা বন্ধ করে দেয়া, এই একটি সিদ্ধান্তের উপর নির্ভর করছে নতুন সরকারের মেরুদণ্ড কতটা শক্ত। বিশেষজ্ঞরা বলছেন লালমনিরহাট বিমানবন্দর চালু হলে এটি শুধু সামরিক কারণে গুরুত্বপূর্ণ হবে না, এটি পাল্টে দিতে পারে পুরো উত্তরবঙ্গের অর্থনীতির চাকা। এই বিমানবন্দরটি 4টি দেশের সীমান্তের সংযোগস্থলে অবস্থিত: বাংলাদেশ, ভারত, চীন, নেপাল এবং ভুটান। এটি চালু হলে এটি হয়ে উঠতে পারে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক হাব। ভারতের বাগডোগরা বিমানবন্দর রাতে ব্যবহারের অনুপযুক্ত এবং সেখানে বোর বিমান নামতে পারে না, অথচ লালমনিরহাটের রানওয়েতে অনায়াসে বড় কার্গো ও যাত্রীবাহী বিমান ওঠানামা করতে পারবে। চিন্তা করুন, নেপাল ও ভুটানের সাথে বাংলাদেশের সরাসরি আকাশপথে যোগাযোগ তৈরি হলে ব্যবসা বাণিজ্যের কি বিপুল সম্ভাবনা তৈরি হবে। বুড়িমারি স্থলবন্দর, সোনাহার স্থলবন্দর এবং চিলমারি নদীবন্দরের সাথে এই বিমানবন্দরের সংযোগ ঘটলে সরকারি কোষাগারে হাজার হাজার কোটি টাকার রাজস্ব জমা হবে। রংপুর অঞ্চলের মানুষের কর্মসংস্থান হবে, অর্থনৈতিক বিপ্লব ঘটবে। ভারত যে কতটা চাপে আছে তা বোঝা যায় তাদের সাম্প্রতিক আচরণে। তারা একদিকে যেমন বলছে এটা তাদের নিরাপত্তার জন্য ঝুঁকি, অন্যদিকে চিকেন নেক করিডরকে নিরাপদ রাখতে তারা বাংলাদেশের নতুন সরকারের সাথেও সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। কারণ তারা জানে বিএনপি সরকার যদি একবার চীনের দিকে পুরোপুরি ঝুঁকে পড়ে, তবে তাদের উত্তর পূর্বাঞ্চল অরক্ষিত হয়ে পড়বে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে। ডক্টর ইউনূসের সরকার যে ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছেন সেটার উপর দাঁড়িয়ে তিনি কি কাজ শেষ করবেন, নাকি ভারতের সাথে সম্পর্কের টানাপড়েন এড়াতে এই প্রজেক্ট স্লো করে দেবেন? শেখ হাসিনার শাসন আমলে আমরা দেখেছি ভারতের স্বার্থে আঘাত লাগে এমন কোনো কিছুই করা হতো না, কিন্তু এই অগাস্টের পর জনগণ এখন অনেক বেশি সচেতন। তারা চায় না বাংলাদেশ আর কারো আজ্ঞাবহ হয়ে থাকুক। অন্তর্বর্তী সরকার যে সাহস দেখিয়েছিল, নির্বাচিত সরকার হিসেবে বিএনপিকে এখন তার চেয়েও বেশি সাহস দেখাতে হবে, কারণ জনগণের ম্যান্ডেট এখন তাদের সাথে। লালমনিরহাট এয়ারবেস পুনরায় চালু হওয়া মানে শুধু একটি বিমানবন্দর চালু হওয়া নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর একটি প্রতীক। ভারত চাইবে যে কোনো মূল্যে এটি আটকাতে। তারা হয়তো বাণিজ্যিক অবরোধের হুমকি দেবে, সীমান্তে উত্তেজনা তৈরি করবে, অথবা আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে চীনের মিত্র হিসেবে চিহ্নিত করে চাপ সৃষ্টি করবে। কিন্তু বাংলাদেশ যদি তার অবস্থানে অটল থাকে, তবে এটি হবে 21 শতকে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বিশাল গেম চেঞ্জার। আপনারা কি মনে করেন, নতুন বিএনপি সরকারের কি উচিত? ভারতের চাপে নতি স্বীকার করা, নাকি দেশের স্বার্থে, উত্তরবঙ্গের মানুষের স্বার্থে ডক্টর ইউনূস সরকারের নেয়া এই উদ্যোগটি যে কোনো মূল্যে বাস্তবায়ন করা উচিত? ভিডিওটি শেষ করার আগে মনে করিয়ে দিতে চাই, এই বিমানবন্দর চালু হলে বাংলাদেশ হবে গেটওয়ে টু নর্থ ইস্ট। আমাদের হাতে থাকবে ট্রাম্প কার্ড, যে ট্রাম্প কার্ড ব্যবহার করে আমরা তিস্তা সহ অন্যান্য অমীমাংসিত ইস্যুতে ভারতের সাথে বার্গেন বা দর কষাকষি করতে পারবো। তাই এই প্রজেক্টটি কোনোভাবেই হেলাফেলা করার সুযোগ নেই। আমরা এই বিষয়টি নিয়ে আগামীতেও চোখ রাখব। দিল্লির অন্দরমহলে কি সিদ্ধান্ত হচ্ছে আর ঢাকার নতুন সরকার কতটা শক্ত অবস্থান নিচ্ছে, সব আপডেট আমরা আপনাদের জানাবো। ভেতরের সব খবর সবার আগে জানতে আমাদের সাথেই থাকতে হবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। গুরুত্বপূর্ণ এরকম আরও নিউজ এবং বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা যোগায়। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশের স্বার্থের পক্ষে থাকুন। আল্লাহ হাফেজ। গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা চাপা উত্তেজনা টের পাওয়া যাচ্ছিল। কেউ খুব জোরে বলছিল না, কিন্তু প্রায় সবার মুখে ফিসফিস করে একটা নাম ঘুরে বেড়াচ্ছিল। সে নামটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা দায়িত্ব থেকে সরে আসার পর থেকেই তাকে নিয়ে যত রকমের জল্পনা কল্পনা সম্ভব তার সবটুকুই হয়েছে। কেউ বলছে তিনি দেশ ছেড়ে চলে যাবেন, কেউ বলছে তিনি রাষ্ট্রপতি হবেন, আবার কেউ বলছে তিনি নীরবে নিজের কাজে ফিরে যাবেন। কিন্তু আসল সত্যিটা কি সেটা জানতে গেলে পুরো গল্পটার গোড়া থেকে শুনতে হবে। শুরুটা ছিল একটা গুঞ্জন নিয়ে।
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যখন শেষ হওয়ার দিকে এগিয়ে আসছিল তখন থেকে একটা অংশ বেশ সরবভাবে প্রচার করতে শুরু করেছিল যে প্রফেসর ইউনুস দায়িত্ব হস্তান্তরের পর আর বাংলাদেশে থাকবেন না। তাদের কথা ছিল ক্ষমতা ছাড়ার পরপরই তিনি ব্যাগ গুছিয়ে বিদেশে পাড়ি দেবেন। এই কথাটা কারা প্রথম ছড়িয়েছিল সেটা নিশ্চিতভাবে বলা কঠিন, তবে এতটুকু বলা যায় যে এই গুজব ছড়ানোর পেছনে একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা ছিল প্রফেসর ইউনুসকে এমন একজন মানুষ হিসেবে দেখানো যিনি দেশের জন্য তেমন কিছুই করেননি, শুধু ক্ষমতার স্বাদ নিয়ে সুযোগ বুঝে বিদেশে পালিয়ে যাবেন। এই অপ্রচারটা বেশ জোরে সরে চলছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট আসছিল। কেউ কেউ তো এতটাই এগিয়ে গিয়েছিলেন যে তারা দাবি করছিলেন প্রফেসর ইউনুসের বিমানের টিকিটও কাটা হয়ে গেছে। পুরো ব্যাপারটা এমনভাবে সাজানো ছিল যেন মানুষ বিশ্বাস করতে বাধ্য হয় যে হ্যাঁ, তিনি সত্যি চলে যাচ্ছেন। কিন্তু এরপর ঘটল সেই ঘটনাটা যেটা অনেকটাই থামিয়ে দিল। প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসার পর ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে একটা ঘোষণা দিলেন। সেই ঘোষণায় তিনি স্পষ্ট ভাষায় বললেন, এই দেশে আমার জন্ম, এই দেশে হবে আমার মৃত্যু। এই একটা বাক্য দিয়ে তিনি সব গুজবের মুখে তালা লাগিয়ে দিলেন। যারা বলছিলেন তিনি দেশ ছেড়ে চলে যাবেন তাদের মুখে আর কোনো ভাষাই রইল না। প্রফেসর ইউনুস জানালেন তিনি গুলশানে তার নিজ বাসভবনে থাকবেন। কোথাও যাওয়ার কোনো পরিকল্পনা নেই তার। বাংলাদেশ তার ঠিকানা, বাংলাদেশই তার শেষ গন্তব্য। এই ঘোষণার পর দেশ জুড়ে একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল ঠিকই, কিন্তু আরও একটা প্রশ্ন মাথায় চাড়া দিয়ে উঠল। সে প্রশ্নটা ছিল, তাহলে প্রফেসর ইউনুস এখন কি করবেন? দায়িত্ব শেষ, দেশও ছাড়বেন না, তাহলে তার পরবর্তী পদক্ষেপটা কি? আর ঠিক এই জায়গাতেই গল্পটা আরও জটিল হয়ে গেল, কারণ এবার আরও একটা গুঞ্জন শুরু হলো। সেই গুঞ্জনটা আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি চাঞ্চল্যকর। রাজনৈতিক মহলে খবর ছড়িয়ে পড়েছে যে প্রফেসর ইউনুসকে রাষ্ট্রপতি পদে বসানোর একটা প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেই প্রস্তাবটা দিয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। খবরটা প্রথমে সবার সামনে নিয়ে আসেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। তিনি যখন এই তথ্যটা জানালেন তখন রীতিমতো নড়ে চড়ে বসলেন সবাই, কারণ এটা কোনো সাধারণ খবর ছিল না। এটা ছিল এমন একটা খবর যেটা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের চিত্রটাই পুরোপুরি বদলে দিতে পারে। একবার ভাবুন, একদিকে তারেক রহমান মন্ত্রী হিসাবে দায়িত্ব নিচ্ছেন আর অন্যদিকে রাষ্ট্রপতি ভবনে বসে রয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। এই দুইজন যদি একসাথে বাংলাদেশকে নেতৃত্ব দেন তাহলে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেটিকে কেউ কল্পনা করতে পারেন? তারেক রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলকে নেতৃত্ব দিয়ে আসছেন এবং